আচ্ছা, কমরেড সভাপতি মঞ্চে উপস্থিত আছে আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অয়নাংশু, কমরেড অপূর্ব, ছয় জেলার নেতৃত্ব, আর আমাদের মঞ্চের বাঁদিকে এই জেলার গণতান্ত্রিক আন্দোলনের নেতা সহ আমাদের অভিভাবকরা রয়েছেন। সকলকে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। গোটা হুগলি জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কোথাও পঞ্চায়েত দখল করব, কোথাও পৌরসভা দখল করব, কোথাও বিধানসভা দখল করব। আর এই দখলের রাজনীতির বিরুদ্ধে এই হুগলি জেলার মেহনতি খেটে খাওয়া সাধারণ মানুষ বামপন্থীদের ঐক্যকে মজবুত করার জন্য চেষ্টা করছে। কারণ এই হুগলি জেলা প্রতিদিনের লড়াই আন্দোলনের মাটি। হুগলি জেলার কৃষক আন্দোলন, হুগলি জেলার ক্ষেত মজুর আন্দোলন, এই জেলার বর্গ আন্দোলন গোটা পশ্চিম বাংলাকে পথ দেখিয়েছে। এই জেলার ক্ষেত মজুর অঞ্চল যখন এই তারকেশ্বর এলাকার হয়, 12 আনা মজুরির বদলে 1 টাকা 4 আনা মজুরি করতে হবে ক্ষেত মজুরের দাবি নিয়ে জোরদার জমিদারের বিরুদ্ধে প্রতিদিনের লড়াই আন্দোলন সংগ্রাম তৈরি করেছে এই জেলার মানুষ। এই জেলার মানুষ লড়াই করতে জানে। যারা ভাবছে গোটা হুগলি জেলায় বামপন্থীদেরকে শেষ করবে, বামপন্থীদের মিটিং করতে দেবে না, মিছিল করতে দেবে না, আবার বলছে নাকি মাইক আমাদেরকে খুলে নিতে হবে। বলুন তো, এই রাস্তাটা কারোর বাপের নাকি? কোন রাস্তায় কে মাইক লাগাবে এলাকার পুলিশ ঠিক করে দেবে? এই রাজ্যের বুকে কিছু থানা তৈরি হয়েছে, যে থানাগুলোয় এখন আর মেরুদণ্ডহীন প্রাণী খুঁজে পাবেন না। এখানে কয়েকটা ছাগলকে ছেড়ে দিয়েছে দিদিমণি, যারা দেখবেন গোটা অনুব্রত মণ্ডল যখন বোলপুরের ওসির এগেনস্টে তার মা তার বোন তুলে কথা বলছে, এই জেলার, এই রাজ্যের, এই পুলিশের যাদের মেরুদণ্ডহীন পুলিশগুলোর ক্ষমতা হচ্ছে না, অনুব্রতর গলায় একটা গামছা নিয়ে হিহি করে টেনে নিয়ে আসার এই মেরুদণ্ডহীন ছাগলগুলো তারা কি করছে? বলছে আমাদের মাইক খুলতে হবে। আর কারোর বাপের টাকায় মাইক লাগানো হয়নি। এই জেলার কমরেডরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কথাকে, জনগণের টাকা নিয়ে আজকের এই সমাবেশ হচ্ছে। কোন গরু বাজারের টাকাতেই সমাবেশ হচ্ছে না, কোন গরিব মানুষের টাকা চুরি করে সমাবেশ হচ্ছে না, কোন বালি বাজারের টাকায় সমাবেশ হচ্ছে না। সমাবেশ হচ্ছে এই জেলার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের টাকায়। তারা বলছে আমাদের মাইক খুলে দেবে, আমাদেরকে নাকি মাইক খুলতে হবে। মনে রাখবেন, কারোর পারমিশন লাগে না। আমরা ইনসাফ সভা করেছি, কোন পুলিশের পারমিশন লাগেনি। পারমিশন ওদের কাছে কিসের জন্য নেব? জনগণ রাস্তা তৈরি করেছে, আর এই জনগণের রাস্তায় জনগণের দাবি নিয়ে আমরা কথা বলবো। পুলিশের বাপের হিম্মত থাকলে আমাদের সমাবেশকে বন্ধ করে দেখান। গোটা পশ্চিম বাংলার ইতিহাসে যারা চাইছে গোটা পশ্চিম বাংলার সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ করতে, কি হবে এই জেলায় কৃষির অবস্থা? যখন আলুর চাষিরা ফসলের দাম পাচ্ছে না, সারে কালোবাজারি, প্রতিদিন গ্রামগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, গ্রামের অর্থনীতি প্রতিদিন ভেঙে পড়ছে।
কি হবে? একটা সময় বামপন্থী ফন সরকার আসার পরে গ্রামীণ অর্থনীতি উন্নতি করার জন্য এই এলাকায় বর্গাদার পাট্টাদারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জমি বিলি বন্টন, এক ফসলি জমিকে দু ফসলি, দু ফসলি জমিকে তিন ফসলি করা হয়েছিল, সারের দামকে কমিয়ে দেওয়া হয়েছিল। কম দামে সার কিনবে, বেশি পয়সায় কৃষকরা ফসল বিক্রি করবে। তৃণমূল আসার পরে কি করলো? সারে কালোবাজারি শুরু করলো। বামফ্রন্ট সরকারের সময় যে ইউরিয়াটা 5 টাকা কেজি কিনতেন, সেই ইউরিয়াটা আজকে 10 টাকা কেজি কিনতে হচ্ছে। বামফ্রন্ট সরকারের সময় 7 টাকা 8 টাকা কেজি ডিএপি, সেই ডিএপি আজকে 35 টাকা 40 টাকায় কিনতে হচ্ছে। যখন এই এলাকার চাষিরা আলু পোতেন তখন সেই কালোবাজারি সারের দাম 50 টাকা 60 টাকা কেজি হয়, আর যখন আলু বিক্রি করেন 5 টাকা কেজি, আলু চাষিরা আত্মহত্যা করছে। স্টোরে যখন আলু রাখছে, এলাকার চাষিরা বলছে কি, পরের বার আমি বিচন লাগাবো, বিচন নষ্ট হয়ে যাচ্ছে। 5 টাকা কেজি আলু বিক্রি করে 50 টাকা কেজি 40 টাকা কেজি বিচন কিনতে হচ্ছে আমার চাষিদেরকে। সরকারের মুখে কোনো কথা নেই। কেন কিনতে হচ্ছে? কারণ যে স্টোরগুলো চাষিরা আলু বীজ রাখছে, সেগুলোই কমা প্রক্রিয়ার গ্যাসকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পরের বার সেই আলু লাগালে বলে পাতা হচ্ছে, কিন্তু আলুর ফসল হচ্ছে না। সরকারকে দায়িত্ব নিতে হবে না? আলুর বীজ কিভাবে রক্ষা করবে? কিভাবে সারের কারবারে রক্ষা করবে? কিভাবে কম দামে কৃষক সার পাবে? সরকারের মুখে কোনো কথা নেই। গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ছে। প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে জেলা রাজ্যের বুকে। নতুন কোন কলকারখানা নেই, নতুন কোন শিল্প নেই। নতুন করে দিদিমণি একটা সেফটি পিনের কারখানা উদ্বোধন করতে পারলেন না। আপনার বাড়ির ছেলেকে, আমার বাড়ির ছেলেকে পিঠে ব্যাগ নিয়ে এ রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হচ্ছে। কেন কাজ নেই? কেন নতুন শিল্প হবে না? কেন নতুন কলকারখানা হবে না? প্রতিদিন কেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়বে? 26,000 চাকরি প্রার্থী চাকরি চলে গেল। শুধু তাই নয়, এসএসসি পরীক্ষা হচ্ছে না। সরকারি জায়গায় চাকরি নেই, বেসরকারি জায়গায় চাকরি নেই। যে ছেলেরা শুধু মাকে বাবাকে একটু খাওয়াবে বলে সকালবেলায় টোটো চালাচ্ছে, বিকেল বেলাতে ডেলিভারি বয়ের কাজ করছে, কেউ গ্রামে গ্রামে খাবার পৌঁছে দিচ্ছে, কেউ বাড়িতে বাড়িতে ফ্ল্যাটে ফ্ল্যাটে খাবার পৌঁছে দিচ্ছে। আবার কোথাও কোথাও আমার পরিবারের ছেলেদেরকে চলে যেতে হচ্ছে বিভিন্ন ভাবে উপার্জন করার জন্য। এদের ভবিষ্যৎ কি হবে? এদের নিয়ে সরকারের মুখে কোনো কথা নেই। এদের নামে তালিকা কি হবে? এরা মোটরসাইকেল চালাতে চালাতে, খাবার বইতে বইতে, একটা টোটো চালাতে চালাতে, একটা ভ্যান চালাতে চালাতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, এদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। যে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে মারা যাচ্ছে, তাদের জীবনের কোনো ভবিষ্যৎ নেই, নিরাপত্তা নেই। সরকারকে ভবিষ্যৎকে নিরাপত্তা দিতে হবে। সরকার কেন নিরাপত্তা দিচ্ছে না? এই দাবিতে আমাদের প্রতিদিনের লড়াই চলছে। শুধু তাই নয়, এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বামপন্থী ফন সরকার কি তৈরি করেছিল? যে একদিকে কৃষি ব্যবস্থার উন্নতি করো, শিল্প তৈরি করো, আর গ্রামে স্কুল তৈরি করো। পাড়ায় পাড়ায় প্রাইমারি স্কুল তৈরি হবে, ব্লকে ব্লকে কলেজ তৈরি হবে, অঞ্চলে অঞ্চলে হাই স্কুল তৈরি হয়েছিল। তৃণমূল আসার পরেই বললো এখানে পড়াশোনা করার দরকার নেই। 8,000 স্কুলে তালা ধরিয়ে দিল। বললো পড়াশোনা করে পশ্চিম বাংলায় কিছু হবে না। একদিকে শিক্ষক নিয়োগ বন্ধ, একদিকে স্কুলে তালা, আর বাংলায় মাতাল তৈরি করার জন্য দিদিমণি 26,000 নতুন মদের লাইসেন্সের কারখানা তৈরি করে দিল। আমি বলছি ভাবুন, আপনি আপনার ছেলেকে
মদের দোকানের সামনে দাঁড় করাবেন, না স্কুলের তালা খোলানোর দাবিতে রাস্তায় নামবেন? স্কুলের তালা খোলানোর দাবিতে রাস্তায় নামার কথা আমরা বলছি। গোটা পশ্চিম বাংলাকে যাবেন আপনি সরকারি হসপিটালগুলোতে, দেখবেন ডাক্তার নেই, স্বাস্থ্যকর্মী নেই, আর সেলাইন থাকলে আবার জাল সেলাইন ভরে দিয়েছে। এই মেদিনীপুর জেলায় জলপাইগুড়িতে প্রসূতি মারা গেল। শুধু তাই নয়, নবজাত শিশুদেরকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখানেও দিদিমণি জাল ভ্যাকসিন পাঠিয়ে দিচ্ছেন। কারণ দিদিমণির ভাইপো, তার ভাইপোর বড় বড় বাড়ি আর সংসার চালানোর জন্য ভাইপোকে দিয়ে নতুন নতুন সেলাইনের ওষুধের কারখানার লাইসেন্স দিয়ে দিচ্ছেন। দুর্নীতির জালে গোটা পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। আরজি করে যিনি খুন হলেন, যে ডাক্তার পড়ুয়া, ধর্ষণ হবার পরে শুধু ওটা খুন আর ধর্ষণকে লোপাট করার চেষ্টা করেনি এই রাজ্যের সরকার। গোটা পশ্চিম বাংলার স্বাস্থ্যের দুর্নীতিকে মুখ বন্ধ করার জন্য ধামা চাপা দেবার চেষ্টা করেছেন। কি অপরাধ ছিল আরজি করে সেই দুষ্কৃতী, আরজি করে নির্যাতিতার, যে দুষ্কৃতীদেরকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো? সপ্তমীর দিন যখন তার বাড়িতে যাচ্ছি, তার মা বলছে সপ্তমী পুজোর দিন যে আমি আমার চুলটাকে আঁচড়াই না, আমি আমার মাথায় সিঁদুর পরি না। আমরা বলছি কেন? বলছি যতদিন না পর্যন্ত আমার মেয়েকে যারা ধর্ষণ করে খুন করলো, যতদিন না পর্যন্ত শাস্তি পাচ্ছি, ততদিন পর্যন্ত আমি মাথায় চুলটা আঁচড়াবো না। সেদিন ডিওয়াইএফআই এর কর্মীরা আমার মেয়ের গাড়িটাকে আটকে ছিল বলে গোটা পশ্চিম বাংলার মানুষ জানতে পেরেছে। বলে কিছুক্ষণ আগে মেয়ের সঙ্গে কথা হলো আমার, মেয়ে বললো খেয়ে নাও। কিছুক্ষণ পরে হসপিটাল থেকে ফোন যে আপনার মেয়ে অসুস্থ, আপনি হসপিটালে আসুন। আরজি করে নির্যাতিতার মা বাবা যখন হসপিটালে ঢুকছেন, তখন দেখছে মেয়েটার নিথর দেহ পড়ে আছে। মেয়েটাকে একবার লাড়বার ছোবার পর্যন্ত সময় দিলেন না। মাকে থানার পুলিশ আলাদা জায়গায় নিয়ে গেলেন, মেয়েকে আলাদা জায়গায় নিয়ে গেলেন, টর্চার শুরু করলেন যে তোমার মেয়ে আত্মহত্যা করেছে। আমরা যখন পুলিশকে বলছি একবার পরিবারের লোকের সঙ্গে কথা বলতে দিন, কথা বলার সুযোগ দিলেন না, জোর করে বাড়িতে নিয়ে চলে গেলেন। মাকে বাবাকে বলছে তোমার মেয়েকে যদি একবার দেখতে চাও বাড়িতে যাও। মেয়ের বডি চলে গেল বাড়িতে, আর মা বাবা রয়েছেন হসপিটালে। বাড়িতে যখন যাচ্ছে তখন তৃণমূলের নেতারা ওই ডাক্তারি পড়ুয়াকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন। পোড়ানোর জন্য যে টাকাটুকু লাগে, তৃণমূলের দালালরা চুরির টাকা দিয়ে মেয়েটাকে পুড়িয়ে দিলেন। তার মা বাবা মেয়েটার শেষ কাজটা করার পর্যন্ত সুযোগ পেল না। বলছে বাড়িতে প্রচুর মানুষ আসতো, বিনা পয়সায় আমার মেয়ে ট্রিটমেন্ট করতো। কারোর ওষুধ না থাকলে আমার মেয়ে পয়সা দিয়ে ওষুধ কিনে দিত। পর 2 বছর আমার বাড়িতে দুর্গাপুজো হয়েছে, এবছর 3য় বছর। আমার মেয়ে শখ করে বাড়িতে দুর্গা প্রতিমা নিয়ে এসেছিল। আমার মেয়ে প্রতি বছর দুর্গাপুজোয় আত্মীয় স্বজন আসতো বাড়িতে, প্রদীপ জ্বলতো, আলো জ্বলতো, আর বাজনা বাজতো, আর মন্দিরে প্রতিমা আসতো। সপ্তমীর দিন তার মা আর বাবা বলছে এবছর আমার বাড়িতে প্যান্ডেল হয়েছে, লোকজন এসেছে, প্রদীপ জ্বলেছে, আলো জ্বলেছে, কিন্তু মন্দিরে প্রতিমার বদলে মাকে আর বাবাকে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে মেয়ের দোষীদের শাস্তির দাবিতে সপ্তমী পুজোর দিন থেকে অবস্থানে বসতে হলো। এটাই হচ্ছে আমার পশ্চিম বাংলা। তাই ওই আরজি করের মা বাবার মতন গোটা পশ্চিম বাংলার মা বাবাদেরকে সাহস নিয়ে দাঁড়াতে হবে, প্রতিরোধের রাস্তা তৈরি করতে হবে। পশ্চিম বাংলায়
দুর্বল প্রতিরোধ ছাড়া পশ্চিমবাংলায় বামপন্থীদের ভবিষ্যৎ আসবে না। কারণ বামপন্থী ছাড়া পশ্চিমবাংলায় বেকার ছাত্ররা কাজ পাবে না, বামপন্থী ছাড়া পশ্চিমবাংলায় শিক্ষার অধিকার ছাত্ররা ফিরে পাবে না, বামপন্থা ছাড়া পশ্চিমবাংলায় কৃষক তার ফসলের দাম পাবে না, বামপন্থা ছাড়া শ্রমিক তার গতরের মজুরি পাবে না, বামপন্থা ছাড়া আমার মা বোনেরা তাদের সম্মান ফিরে পাবে না, বামপন্থা ছাড়া কৃষক তার জমির অধিকার ফিরে পাবে না।